আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি বলছি যে শেখ হাসিনা, আমাদের জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ভোট কেন্দ্রে কেউ যাবেন না। ছবিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় দুজনেরই ছবি দেওয়া আছে এবং দুজনই দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন যে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। 3 দিন 4 দিন আগেই সজীব ওয়াজেদ জয়ও বলেছেন। তো আজকের এই ভিডিওটা যখন আপনারা শুনবেন, প্লিজ দয়া করে পুরো ভিডিওটা শুনবেন। আজকের এই ভিডিওটা দয়া করে সকলে পুরো ভিডিওটা শুনবেন এবং পছন্দ হলে ম্যাক্সিমাম শেয়ার করবেন, ম্যাক্সিমাম বন্ধু বান্ধবকে বলবেন যে এটা শোনার জন্য, আওয়ামী লীগ নেতাদেরকে প্রেশার করে পাঠাবেন যেটা শোনার জন্য। আমি এই যে শেখ হাসিনা আজকে প্রায় 15 দিন আগে বলেছেন নো ভোট নো ভোট, একটা ক্যাম্পেইন চলছে না, নো ভোট নো ভোট, যেখানে নৌকা নাই সেখানে ভোট নাই। বেশ কিছু জনপ্রিয় গানও করেছে, অবশ্য ওখানে দুই একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আছে, সেটাতে কেউ মনক্ষুণ্ণ লাভ নেই, কারণ এখন যে প্রজন্ম, জেনজি প্রজন্ম, তারা তো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ছাড়া বুঝে না। কারণ ওই যে একজনে বলছিল সাউয়া মাউয়া ছেড়ে দাও, ওনার স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তো সবাই শুনেছে না, তো সেই এখন আমরাও ওইভাবে গেলাম। কিন্তু এই যে আমাদের নেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় যে কথাটা বলছে যে ভোট কেন্দ্রে কাউকে না যাওয়ার জন্য, যারা আওয়ামী লীগ সমর্থক বা জনগণ যারা আওয়ামী লীগকে ভালোবাসে তাদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বলছে, আমাদের আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, এদের কোনো নেতা নেত্রীকে আজ পর্যন্ত একটা ভিডিও মেসেজ দিতে পেরেছে? পারে নাই। তবে আজকে থেকে আমাদের বিভিন্ন তৃণমূলের বেশ কিছু কর্মী, বেশ কিছু ভাই বোন যাদের কোনো পদ পদবিও নেই, তারা ভিডিও মেসেজ দিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশের থেকে ভিডিও মেসেজ ফেসবুকে ছেড়ে দিচ্ছে, রেকর্ডিং করে রেকর্ডটা ছেড়ে দিচ্ছে। কিন্তু নেতারা কোথায়? আপনার আজকে যুবলীগের সেন্ট্রাল কমিটির 2 লিডার, পরশ, তিনি কানাডায় থাকেন, আরেকজন আছেন নিখিল, সেক্রেটারি, দুইজনের একজনই কি ভিডিও বার্তা দিয়েছেন? একটাও দেননি। এ টিমের লাইভে এসেছিলেন পরেশ সাহেব, উনি ওনার চেহারা দেখান নাই। ওনারা দুইজন কিন্তু চাইলে দুইটা ভিডিও বার্তা, ছোট ছোট 30 সেকেন্ডের ভিডিও বার্তা হোক, যে যারা যুবলীগ করেন, আওয়ামী লীগ করেন, যারা করেন, আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, আশপাশের লোকজনকে উৎসাহিত করুন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। এই কথাগুলো তো ওনারা দুইজন ভিডিওতে এসে বলতে পারতেন, লাইভে আসার দরকার নেই, তো রেকর্ডিং করে ছেড়ে দেন না 30 সেকেন্ডের জন্য। করেননি। স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট, উনি আছেন বর্তমানে সম্ভবত ইউএসএ, এবং সেক্রেটারি উনিও আছেন বাইরে, না জানি হয়তো থাইল্যান্ড বা ব্যাংককে, কোথায় আছেন কে জানে। ওনাদেরকে আজ পর্যন্ত, আমি অনেকবার কথা বলেছি, আজ পর্যন্ত বলাতে পারিনি ওনাদেরকে। মহিলা আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটি, কোথায় আছেন ওনারা? ওনারা যদি ঘরে থেকে থাকেন তাহলে ওখান থেকে একটা ভিডিও বার্তা দেন না। এরপর আছে আপনার কৃষক লীগ, কৃষক লীগের সেক্রেটারি থাকেন কানাডায়, উনিও কেন একটা ভিডিও বার্তা দিতে পারলেন না? আমাকে বলেন। ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তরের যে সেক্রেটারি, উনিও দেশের বাইরে আছেন, প্রেসিডেন্ট যদিও জেলখানায় আছেন। আর ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি, উনি তো হাওয়া, ওনার অবস্থা কেন হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লুটা দে, এই অবস্থায়। এছাড়াও আরো কিছু আছে, যেমন আপনার বঙ্গবন্ধু পরিষদ আছে, প্রকৌশলীরা আজকে অবশ্য একটা বিবৃতি দিয়েছে, সাচিব আছে, কৃষিবিদ সংগঠন আছে, আওয়ামী লীগ আইনজীবী পরিষদ আছে, এনারা কোথায়? সাংবাদিক সমাজ, বুদ্ধিজীবী সমাজ কোথায়? সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক যে নাজিম নিজাম, যার ওয়াইফ একসময় এমপিও হয়েছিলেন আওয়ামী লীগের বদন্যতায়, ওনারা কোথায়? নাজিম নিয়াজ তো আমেরিকাতে আছেন, ওনারা কেন এসে একটা ভিডিও বক্তব্য দিচ্ছেন না বা ভিডিও বক্তব্য দিতে পারছেন না? কারণটা কি? এই যে তৃণমূল কর্মী যারা এখন ভিডিও বার্তা দিচ্ছে, তাদের বাবা মা আছে, তাদের ঘরবাড়ি আছে, তাদের ভয় নাই, শুধু নেতাদেরই বাবা মা আছে, ঘরবাড়ি আছে, এটা চলে যাবে? নাকি এই সমস্ত সংগঠনের বড় বড় নেতারা এখন বিএনপি বা জামাতকে ডোনেশন দিচ্ছে এবং গোপনে হাত মিলাচ্ছে? কোনটা?
আপনার কাছে কোনটা মনে হয়? কমেন্টস করে জানান আপনার কাছে কোনটা মনে হয়। এই যে আমি যে সংগঠনগুলোর কথা বললাম, তার মধ্যে একমাত্র ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ছাড়া আর কেউ ফেসে আইসে এভাবে বিভিন্ন জায়গায় কথা বলছে না। কোথায় গেল এই যুবলীগের নগর, মহানগর, ওয়ার্ড, থানা কমিটির সভাপতি সেক্রেটারিরা? তারা কোথায়? যুবলীগের তৃণমূলের কর্মীরা কথা বলে, নেতারা কোথায়? শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারে যে ওনারা কথা বলছেন এতেই হবে? আপনাদের মতামত কি? যে এই মুহূর্তে যেহেতু শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় দুইজনই দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না, এই কথাটা আওয়ামী লীগের সমস্ত নেতারা একের পর এক বলা উচিত কিনা? ওনারা যদি বলে এটার ইম্প্যাক্ট আমি বা আপনি বললে যতটুকু পড়বে তার চেয়ে বেশি পড়বে, তাই নয় কি? আওয়ামী লীগের 300 আসনে 300 এমপি আছেন। 300 এমপি যদি এসে এক এক দিনে যদি 10 জন বা 20 জন এমপি হয়, যে এসে যদি বলেন যে আমার আসন, ধরেন আপনার এক্সাম্পল আমি বললাম যে আমার আসন 1, আমার আসন 2, আমার সংসদীয় আসন 300, আমার সংসদীয় আসন 286, আমার সংসদীয় আসনের নেতা কর্মী জনসাধারণের কাছে অনুরোধ, আপনারা 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন না, আপনারা সকলে বাসায় থাকুন। যদি প্রেসারে পড়ে বা মৃত্যু ভয়ে আপনারা ভোট কেন্দ্রে যেতেই হয়, ভোট কেন্দ্রে গিয়ে সেই ভোট কি করবেন সেটা আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন ওখানে, যে আপনারা এমন কিছু করুন, এমনভাবে করেন যে আমরা কোনো ভোট কেন্দ্রে যাব না, ভোট দেব না। এই অনুরোধটুকু কি 300 আসনে 300 জন এমপি করতে পারেন না? বা রানিং এমপি যারা ছিল তারাও করেন না? বা আগামীতে অদূর ভবিষ্যতে যারা এমপি হওয়ার খায়াস আছে, কমিশনার হওয়ার খায়াস আছে, তারাও কি বলতে পারেন না? সারা বাংলাদেশে এতগুলো কমিশনার, মহিলা কমিশনার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, অমুক চেয়ারম্যান, কোথায় ওনারা? কেন ওনারা এখন ভিডিও বার্তা দিচ্ছেন না? আওয়ামী লীগের কতজন নেতা, আমি কোনো কর্মীর কথা, কতজন নেতা এই সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে ওয়ার্ড কমিটির নেতা, কতজন আপনারা উঠান বৈঠক করতে পারছেন? আপনারা সব কি ওই যে রাতের বেলার হোয়াটসঅ্যাপ, সারা রাত হোয়াটসঅ্যাপ আর দিনের বেলা মেয়াদ উত্তীর্ণ খায়া ঘুমাইয়া থাকবেন? আমি এখন পর্যন্ত দেখলাম না যে কোনো আওয়ামী লীগ নেতা ফোন দিয়ে বলতে যে ভাই এই এটা লাইভ রেডি করেন, আমি আমার এলাকার জনগণকে বলবো, আমি আমার দেশের জনগণকে বলবো যে যাতে ভোট কেন্দ্রে না যায়, আমি আমার জননেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের কথাটা বাংলাদেশের মানুষকে আরো বেশি করে শোনাবো। হ্যাঁ, আমরা জানি শেখ হাসিনার কথা সবাই শুনছে, সজীব ওয়াজেদ জয়ের কথা সবাই শুনছে, কিন্তু কথাটা হচ্ছে যে আপনারা কেন বলছেন না? এখনো কেন আপনাদের মধ্যে গ্রুপিং? আপনারা কেন এখনো বলতে পারতেছেন না? মানে আপনাদের নিজেদের পিঠ বাঁচানোর জন্য, ব্যবসা বাঁচানোর জন্য আপনারা চুপচাপ চেহারা দেখাবেন না নাকি? আপনারা কেউ চেহারা দেখাবেন না, কারণ আপনারা চেহারা দেখাইলে আবার আপনাদের ব্যবসা বাণিজ্য এগুলোর ক্ষতি হয় কিনা। আর আমরা যারা বলি বা আমার তৃণমূল কর্মী ভাই বোন যারা বলে, তাদের কারোই ব্যবসা বাণিজ্যও নাই, বাপ মাও নাই, ঘর বাড়িও নাই, সব এতিমখানা থেকে উঠে আসছে নাকি? এটাই কি মনে হয় না? তো আপনারা প্লিজ যারা আমার এই বক্তব্যটা শুনছেন, সকলে এই বক্তব্যটা একটু বেশি বেশি করে প্রচার করেন, বেশি বেশি করে আওয়ামী লীগ নেতাদেরকে জিজ্ঞেস করেন এখন যে তোমরা হোয়াটসঅ্যাপ কলে আমাদের সাথে কথা না বলে ভিডিও বার্তা দাও। আমার কথা হচ্ছে ভিডিও বার্তা দাও। আওয়ামী লীগকে ধ্বংসের মূল কারিগর এই লোকগুলো, এই কমিটি, আপনার যতগুলো কমিটি বললাম, এই যে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, এরা সবগুলোই দায়ী, এরা সবগুলোই দায়ী। আজকে কোথায় অ্যাডভোকেট সাহেবেরা গোলাগুলি করতেন? আপনারা আপনারা ওই কে এপিএস হবেন, কে পিপি হবেন, কে জিপি হবেন, কে ডিপি হবেন, সকলেই তো পয়সা খাইছেন। বুদ্ধিজীবীরা আওয়ামী লীগ আমলের গত 15 বছর তো আপনারাও পয়সা খাইছেন, সব বেনিফিশিয়ারি। কেউ জমি নিছেন, কেউ জায়গা নিছেন, কেউ টাকা নিছেন, কেউ চিকিৎসার জন্য টাকা নিছেন, নিছেন না আপনারা? কেউ আপনাদের বউরে এমপি বানাইছেন, কারো বউ আবার যে নেতা হইছে, কারো ছেলে এমপি হয়েছে। আপনারা বের হচ্ছেন না কেন? আপনার বের হওয়ার দরকার নেই, আপনারা রাস্তায় মিছিল করতে বলতে ভিডিও বার্তা দেন, অনলি 30 সেকেন্ড, যে আপনি বলেন যে আমি অমুক, চেহারাটা দেখাই যে আমি অমুক, আমার এলাকার জনগণ এবং দেশবাসীকে বলছি এই ভোটে আপনারা কেউ যাবেন না, এই ভোটে আপনারা কেউ ভোট দিতে যাবেন না, নো ভোট, নো ভোট, নো ভোট। আওয়ামী লীগ নাই এই জন্য যে আপনারা শুধুমাত্র যাবেন না তা নয়, এই দেশটাকে বাঁচানোর জন্য হলো এই ভোটে অংশগ্রহণ করেন না। কারণ এই ভোটে যদি অংশগ্রহণ না করেন,
এই ভোটের পার্সেন্টেজ সারা পৃথিবীর লোকজন যখন দেখবে হাসবে, এটা সকলেই আপনার কি করবে, বাতিলের খাতায় ফেলে দিবে। এই কথাগুলো বলার মতন আওয়ামী লীগ নেতাকর্মী, যুবলীগ নেতাকর্মী, স্বেচ্ছাসেবক লীগের নেতা, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আরও যা যা আছে, এই যে সচিব, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সঙ্গীত পরিষদ, তারপর আপনার কৃষিবিদ সংগঠন, তারপরে আওয়ামী লীগ আইনজীবী পরিষদের তো অভাব ছিল না। কোথায় আপনারা নেতারা? সুতরাং আসুন, আমার তৃণমূল ভাই বোন এবং যারা আছেন সকলে মিলে আমার এই ভিডিওটাকে আপনারা নিজের মনে করে, নিজের মনের ভাষা মনে করে সকলের কাছে পৌঁছান এবং আওয়ামী লীগ নেতাদের কাছে পৌঁছান বেশি বেশি করে, যে জবাব দাও। এবং আপনাদের যদি আরও কোনো পরামর্শ থাকে আপনারা কমেন্টসে লিখুন। প্রতিদিন এই ধরনের একটা করে ভিডিও আমার চ্যানেলে থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পে কমিশনের দাবিতে যারা আন্দোলনে এসেছেন সরকারি কর্মচারী, তাদেরও সন্দেহ যেমন একটা দলকে, এই ইনকিলাব মঞ্চ, নাসিরউদ্দিন পাটোয়ারি, ছাত্র শিবির, জামায়াতে ইসলামীরও সন্দেহ হাদিকে হত্যা করিয়েছে বিএনপি। তারা হয়তো এমন একটা তদন্ত প্রতিবেদনের জন্যই অপেক্ষা করছে। এখন এই লাগাতার আন্দোলন যদি মির্জা আব্বাসের বিরুদ্ধে তদন্তের আন্দোলনে পরিণত হয়, এই লাগাতার আন্দোলনে যদি জামায়াতে ইসলামী, ছাত্র শিবির তাদের জনশক্তি সরবরাহ করে, তখন পরিস্থিতি কোন দিকে যাবে? মানে রাজপথের এই আন্দোলন কোন দলের বিরুদ্ধে, নাকি রাজপথের এই আন্দোলন এমন অস্থিতিশীলতা তৈরিতে যাতে শেষ পর্যন্ত ইউনূস সরকারে থাকাটা আরো লম্বা হয়? বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে নাটক চরমভাবে জমে উঠেছে। নির্বাচনের যখন আর মাত্র 4-5 দিন বাকি, তখন যমুনার মতো স্পর্শকাতর স্থাপনার সামনে এমন নাটক ঘোরতর রণক্ষেত্রে পরিণত হয়েছে। যমুনার সামনের জায়গা সরকারের পে স্কেল কমিশন বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা নাকি নেমে এসেছেন। বেশিরভাগ সংবাদ মাধ্যমে এদেরকে আন্দোলনকারী বলে অভিহিত করছেন, মানে এদের কোনো রাজনৈতিক দল মতের পরিচয় পাওয়া যাচ্ছে না। হাজারে হাজারে এরা নেমে এসে পুলিশের সামনে, আইন শৃঙ্খলা বাহিনীর সামনে এমন প্রতিরোধ গড়ে তুলেছেন, নিশ্চয়ই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, ছবি ভিডিও দেখেছেন। জল কামান দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে, লাঠি চার্জ করে কিছুতেই তাদেরকে ঠেকানো যাচ্ছে না। মানে এই পরিস্থিতি যে যমুনার সামনে নির্বাচনের 4-5 দিন বাকি থাকতে, যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে, বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না যে এই নাটক এক রকমের সাজানো হয়েছে নির্বাচনের আগে পরিস্থিতিটাকে বেশ গরম করে তুলতে। এখন এই পরিস্থিতি গরম করে তোলার উদ্দেশ্য কি, সে নিয়ে নানা রকম ভাবে বিশ্লেষণ করে তোলা যেতেই পারে। এক রকমের দিন রাতের নাটকের ব্যবস্থা করা হয়েছে। দিনের বেলায় বেরিয়ে এসেছে পে কমিশন বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা। রাত থেকে, গতকাল সন্ধ্যা থেকে যমুনার সামনে অবস্থান নিয়েছেন ওসমান হাদির পরিবারের সদস্য, মানে পরিবারের ভাই বোনকে তো 2 কোটি টাকার ফ্ল্যাট দেওয়া হয়েছে, ভাইকে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের দূতাবাসের চাকরি। পরিবারের সদস্য বলতে ওসমান হাদির স্ত্রী এবং তার ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা এসে যমুনার সামনে অবস্থান নিয়েছেন। তারা আবার বলেছেন তাদের এই লাগাতার অবরোধ ছেড়ে তারা কিছুতেই যাবেন না যতক্ষণ পর্যন্ত না ডক্টর ইউনূস বেরিয়ে এসে বলবেন যে জাতিসংঘ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত করবে। মানে ওসমান হাদির সহকর্মী, ওসমান হাদির স্ত্রী একদমই বিশ্বাস করেন নাই। সরকার ওই যে একটা চার্জশিট দেওয়ার চেষ্টা করেছিল যে আওয়ামী লীগের কোনো ওয়ার্ড কাউন্সিলর তিনি অর্থ দিয়ে ছাত্রলীগের কোনো এক সাবেক কর্মীকে দিয়ে এই গুলি করিয়েছেন, এটার যে একটা গল্প তারা সাজিয়েছিল এবং সেই হত্যাকারীকে ভারত ষড়যন্ত্র করে ভারতে নিয়ে চলে গেছে, এতে তারা কনভিন্স না। তারা একেবারেই বারবারই তারা সভা সমাবেশেও বলেছে এই সরকার জানে কারা হত্যা করিয়েছে, কাজেই এই সরকারকে একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটা বিশ্বাসযোগ্য গল্প সাজিয়ে দিতে হবে বা একটা বিশ্বাসযোগ্য হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত রিপোর্ট দিতে হবে। তো এই হচ্ছে পরিস্থিতি। একদিকে হাদির ইনকিলাব মঞ্চ যমুনার সামনে, একদিকে সাধারণ কর্মচারীরা যমুনার সামনে।
এর মতলবটা কি? মতলব খুঁজতেই হবে, কারণ গত 16-17 মাসে এটুকু আমরা নিশ্চিতভাবে জানি যে এই সরকার না চাইলে সরকারি কর্মচারীদের এই সময়ে রাস্তায় নেমে আসার সাহসী করবার কথা না। দেখেন, পে কমিশনের বিষয়টা নিয়ে সরকার একদম ইচ্ছাকৃতভাবে কর্মচারীদের খেপিয়েছে, সরকারি কর্মচারীদের খেপিয়েছে এবং রাজপথে একটা আন্দোলনের ব্যবস্থা সাজিয়েছে। কেমন? গত বছর জুলাইয়ে সরকার ঘোষণা দিল 6 মাসের মধ্যে তারা পে কমিশন বাস্তবায়ন করবে। এ দফায় প্রায় এ খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে এলো যে সরকার যাওয়ার আগেই পে কমিশন, নবম পে কমিশন তারা বাস্তবায়ন করে যাচ্ছে। হঠাৎ করেই এরপর তারা ঘোষণা দিল যে তারা এই কাজ নির্বাচিত সরকারের জন্য রেখে যাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার বলেন, যে সরকার কিনা বন্দর বিক্রি নির্বাচিত সরকারের জন্য রাখছে না, চীনের সঙ্গে ড্রোন কারখানা স্থাপন, একের পর এক যুদ্ধ বিমান কেনা কিংবা 25টা বোয়িং বিমান কিনে ফেলা যুক্তরাষ্ট্রের কাছ থেকে, কোনো কিছু নির্বাচিত সরকারের জন্য রাখছে না, তারা কিনা নবম পে কমিশন বাস্তবায়নটা ঝুলিয়ে রাখলো যে এটা নাকি নির্বাচিত সরকার এসে করবে। আরো আশ্চর্যের বিষয়, অর্থ উপদেষ্টা সম্প্রতি এটাও বলেছেন যে অর্থের ব্যবস্থাও নাকি অন্তর্বর্তী সরকার করে গেছেন যাতে নির্বাচিত সরকার এসেই এটা বাস্তবায়ন করতে পারেন, কিন্তু তবু তারা বাস্তবায়ন করবেন না। এখন যারা আন্দোলনে নেমেছেন তারা প্রথম আলো পত্রিকায় দেখবেন যে এই যেই আন্দোলনকারীরা এরা নাকি সরকারি কর্মচারী, তারা নাকি পুলিশের বাধা, লাঠিচার্জ, জল কামান, টিয়ার শেল সব মানে একেবারে প্রতিরোধ করে যেভাবে তারা আন্দোলন করছেন, প্রায় 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের কথা মনে পড়ছে, মানে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে যেভাবে স্লোগান দিচ্ছেন, মানে কয়েক মাস অপেক্ষা করবেন না, প্রয়োজনে আজ পুলিশের গাড়ির সামনে মরে যাবেন, এমন যে একটা পরিস্থিতি নিয়েছেন এই আন্দোলনকারীরা। সাধারণ নাকি তারা কর্মচারী, তারা বলছেন, প্রথম আলোতে লিখছে যে তারা বলছেন তারা জানেন একটা দলের আপত্তির মুখে সরকার পে কমিশন বাস্তবায়ন করতে পারছে না। তাহলে বোঝেন কোন দলের আপত্তির মুখে সরকার বাস্তবায়ন করতে পারছে না। এই নাটকটা যে সাজানো হয়েছে এর ফলাফলে তার মানে এক হতে পারে এই আন্দোলন আরো মারমুখী হয়ে উঠতে পারে, পুলিশ এবং সরকারি কর্মচারীদের মধ্যে এমন দ্বন্দ্ব বেঁধে যেতে পারে যে নির্বাচনের আগে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বলতে পারেন যে তারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন না কারণ তাদের সহকর্মীদের গায়ে হাত উঠেছে। অথবা হতে পারে যে পক্ষটি আপত্তি করে নাই, মানে আর একটা পক্ষ আপত্তি করবে কেন বলুন তো, অন্তর্বর্তী সরকার যদি এর অর্থের সংস্থান করেই রেখে যান তাহলে যে সরকারি ক্ষমতায় আসবেন সে সরকার এসে তো আরো জনপ্রিয়তা পাবেন যে তাদের সময়ে নবম কমিশন বাস্তবায়িত হয়ে গেছে, তারা আসা মাত্র। কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে খবর ছড়িয়ে দেওয়া হয়েছে যে একটি রাজনৈতিক দলের আপত্তির মুখে সরকার এই সময়ে নবম পে কমিশন বাস্তবায়ন করতে পারছে না, এবং এর মানে দাঁড়াচ্ছে এই যে এই কর্মকর্তা কর্মচারীদেরকে এখন যদি অপর পক্ষ এসে বলে দেন যে তারা সরকারে আসলে তারা নিশ্চিতভাবে নবম পে কমিশন বাস্তবায়ন করবেন, তাহলে তো খেলা ঘুরে গেল। তাহলে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা লাখে লাখে সংখ্যায় বাংলাদেশে নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদের এক রকমের সরাসরি সমর্থন তার মানে তখন অপর পক্ষটি পাবে। মানে এই যে সাধারণ কর্মচারীরা, মানে সাধারণ ছাত্রছাত্রীদের অনেক আন্দোলন তো আমরা দেখেছি, কাজে এই যে সাধারণ কর্মচারীরা নেমেছেন, প্রথম আলোতে শুধুমাত্র দেখছি যে তাদের কাছে একটা ব্যানার ছিল, যেই ব্যানারে তারা সাধারণ কর্মচারী দাবি আদায় পরিষদ নামের এক ব্যানার নিয়ে তারা নেমেছেন। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে যারা আন্দোলনে এসেছেন তারা তার মানে কোন পক্ষের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন, কোন রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে নেমেছেন, কোন রাজনৈতিক পক্ষটি তাদেরকে নামিয়েছে অপর রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে, সেটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে। মতলবটা কি, যমুনার ভেতর কি ষড়যন্ত্র চলছে যমুনার সামনে এ নাটক সাজাতে, এবং এতে একদিকে যেমন নির্বাচনের ফলাফল পুরোপুরিভাবে এখন যদি এসে সংহতি প্রকাশ করেন একটি পক্ষ তাদের পক্ষে চলে যেতে পারে, অপরদিকে যে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে ইউনূস সরকারি যদি বেরিয়ে বলেন যে নবম কমিশন আমরা বাস্তবায়ন করে দিচ্ছি, তাহলেও এই যে একটি পক্ষ সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের বেতন বৃদ্ধি চাইছিলেন না, এটা যদি প্রমাণ হয়ে যায় এবং এর বিপরীতে ইউনূস সরকার তাদের পাশে এসে দাঁড়ান, তাহলেও কেল্লা ফতে ইউনূস সরকার
সরকারের জন্য। এরপরে নির্বাচন হলো কি হলো না, নির্বাচনের পর তারা ক্ষমতা হস্তান্তর করলেন কি করলেন না, এই উপদেষ্টা পরিষদে যদি মাসের পর মাস যমুনায় বসে সরকার চালিয়ে যান, কোনো অসুবিধা নাই, সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুশি, তারা আছেন রাস্তায়। অন্যদিকে দেখেন ইনকিলাব মঞ্চের রাস্তায় নামার ব্যাপারটা। ইনকিলাব মঞ্চ জানুয়ারি মাস থেকেই বারবার রাস্তায় নেমেও কোনো ফল পাচ্ছে না, কারণ সরকার অন্যদিকে তার ভাইকে বোনকে, মানে হাদির মৃত্যুর পর তো আমি দেখলাম যে এই পরিবারের সবাই নেতা, আমরা দেখলাম ভাইও বক্তৃতা দেন সভা সমাবেশে, বোনও বক্তৃতা দেন সভা সমাবেশে, বোনকে ভাইকে সরকারের খুশি করে ফেলা হয়েছে। একমাত্র ইনকিলাব মঞ্চের এই যে জাবের জুমা, মানে হাদির যে একেবারে সহকর্মী, দল তো আর বিশেষ কোনো বড় নয়, তারা আর হাদির স্ত্রী, তারা এখনো বিচার চাইছেন। তারা কয়েক দফায় কিন্তু নেমেছেন রাস্তায়, তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রামে, নানা জায়গায় এর মধ্যে সভা সমাবেশ সবই হয়েছে। সরকার কর্ণপাত তো করেই নাই, সরকার একরকম সম্পূর্ণ তো মিডিয়া ব্ল্যাকআউটের ব্যবস্থা করেছে। মানে হঠাৎ করে দুদিন ধরে লাগাতার অবরোধ চললে কোনো এক কোনায় হঠাৎ খবর দেখবেন, তারপর যদি ইনকিলাব মঞ্চের পেজে যান তখন দেখবেন সারা দেশব্যাপী এরা লাগাতার কর্মসূচি চালাচ্ছেন, কিন্তু সরকার একদম এদের কোনো দাবির দিকে আর সাড়া দিচ্ছেন না, কারণ সরকারের যা দেওয়া নেওয়ার সব হয়ে গেছে। কাজে এখন আর যে ইউনূস হাদির জানাজায় গিয়ে বলে এসেছিলেন অগ্রাধিকার ভিত্তিতে এই বিচার করতে হবে, তারপর যেই রিজওয়ানা হাসান, যেই আসিফ নজরুল বলেছিলেন 7ই জানুয়ারির মধ্যে তারা বিচার প্রক্রিয়া শুরু করবেন, কারো মুখ দিয়ে আর কোনো কথা নাই। এরা গিয়ে বসেছেন আবার যমুনার সামনে, এবং এই যে তারা বলছেন লাগাতার আন্দোলনে তারা থাকবেন যতক্ষণ জাতিসংঘের তদন্তের ব্যবস্থা না করা হবে, তাদের এই দাবির যুক্তিসঙ্গত কারণ আছে, কারণ তারা দেখেছেন ইউনূস চেয়েছেন আর 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের একটা প্রতিবেদন, আনঅফিসিয়াল অনানুষ্ঠানিক প্রতিবেদন তৈরি করে দিয়েছেন জাতিসংঘের ভলকার টুর্ক তার বন্ধু ইউনূসকে। কাজেই হাদির পরিবার, হাদির বন্ধু বান্ধব তো ভাবতেই পারেন যে ইউনূস চাইলেই জাতিসংঘের তদন্ত হতে পারে, এবং নিশ্চয়ই হতে পারে, কিন্তু এ বিষয়েও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে হাদির এই মানে তদন্ত যাতে জাতিসংঘকে দেওয়া হয় এই লাগাতার অবস্থানের সঙ্গে এসে সংহতি প্রকাশ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকা 8 আসনে জাতীয় নাগরিক পার্টির যে নেতা, এখন হাদির আসনে দাঁড়িয়েছেন মির্জা আব্বাসের বিরুদ্ধে। দেখেন জামায়াতে ইসলামী মানে নাসির উদ্দিন পাটোয়ারিদের যে মানে মূল সংগঠন, সেই জামায়াতে ইসলামী যে ইশতেহার প্রকাশ করেছে, সেই ইশতেহারের মলাটে তারা ছবি দিয়েছে তাদের 3 শহীদের, এক আবরার ফাহাদ বুয়েটের, 2 আবু সাইদ 2024-এর রংপুরের শহীদ, অন্যদিকে আরেকজনের ছবি তারা দিয়েছে, সেটা হাদির ছবি। এখন হাদির স্ত্রী, হাদির দল লাগাতার অবস্থানে থাকলে জামায়াতে ইসলামীর কি সেখানে এসে যোগ দেওয়া যুক্তিসঙ্গত নয়? তারা কি সেখানে যোগ না দিয়ে পারবে? নাসির উদ্দিন পাটোয়ারি যে এসে যোগ দিয়েছেন, এই নাসির উদ্দিন পাটোয়ারি মানে জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রত্যেকে আঙুল তুলেছিলেন ঢাকা 8-এর মির্জা আব্বাসের দিকে, যে মির্জা আব্বাসই হাদিকে হত্যা করিয়েছিলেন। তাদের মনে সন্দেহ আসলে বিএনপিকে ঘিরে। ওই যে পে কমিশনের দাবিতে যারা আন্দোলনে এসেছেন সরকারি কর্মচারী, তাদেরও সন্দেহ যেমন একটা দলকে, এই ইনকিলাব মঞ্চ, নাসির উদ্দিন পাটোয়ারি, ছাত্র শিবির, জামায়াতে ইসলামীরও সন্দেহ হাদিকে হত্যা করিয়েছে বিএনপি। তারা হয়তো এমন একটা তদন্ত প্রতিবেদনের জন্যই অপেক্ষা করছে। এখন এই লাগাতার আন্দোলন যদি মির্জা আব্বাসের বিরুদ্ধে তদন্তের আন্দোলনে পরিণত হয়, এই লাগাতার আন্দোলনে যদি জামায়াতে ইসলামী, ছাত্র শিবির তাদের জনশক্তি সরবরাহ করে, তখন পরিস্থিতি কোন দিকে যাবে? মানে রাজপথের এই আন্দোলন কোন দলের বিরুদ্ধে, নাকি রাজপথের এই আন্দোলন এমন অস্থিতিশীলতা তৈরিতে যাতে শেষ পর্যন্ত ইউনূস সরকারে থাকাটা আরো লম্বা হয়? দেখেন, যাই ঘটুক না কেন, ক্ষমতার চাবিকাঠি ইউনূস সরকারের হাতে রাখার ব্যবস্থা নিশ্চয়ই যমুনার সামনের এই নাটকগুলো দিয়ে হচ্ছে। তাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো আশঙ্কা ছাড়া পুলিশের বিরুদ্ধে নাম, পরিচয়, চেহারা খুলে এমন আন্দোলন গড়ে তুলছেন নির্বাচনের আর 4 দিন বাকি থাকতে। মনে রাখবেন, এই কোনো আন্দোলন নাটকের একটিও কারো সরাসরি নির্দেশ ছাড়া,
কারো রাজনৈতিক ফায়দা ছাড়া এই সময়ে ঘটতেই পারে না।